৩রা এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলেন। তো কি সেই রায় ছিল, কেন সেই রায় দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কেন সেই রায় বহাল থাকতে হলো সুপ্রিম কোর্টকে, তো এই ভিডিওতে কিন্তু সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন ঘটনাটি জানার জন্য। আর যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমরা এই টাইপের যে অ্যানালিসিস ভিডিওগুলো তৈরি করি তার সাথে আপনারা যুক্ত হতে পারেন সবার পূর্বে। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। তো চলুন সরাসরি টপিকে চলে যাচ্ছি। তো ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছিল যে ২০১৬ সালের যে এসএলএসটি তে টিচিং এবং নন টিচিং স্টাফকে নিয়োগ করা হয়েছে এসএসসির মাধ্যমে, তো সেখানে ২৫,৭৫২ জনের নিয়োগ হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে এতটা পরিমাণ দুর্নীতি হয়েছে যেটা আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করা যাচ্ছে না যে কারা বৈধভাবে চাকরি পেয়েছে কারা অবৈধভাবে চাকরি পেয়েছে, সেটা কিন্তু বাইরে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সিবিআই তদন্তের পরেও সেটাকে বাইরে আনা সম্ভব হয়নি এবং সেই কারণেই পুরো প্যানেলকেই বাধ্যতামূলক বাতিল করতে হয়েছিল কলকাতা হাইকোর্টকে। কিন্তু সেই কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টও সেই একই রায়ে বহাল রইলেন। তো এক কলমের খোঁচাতে প্রায় ২৫,৭৫২ জনের চাকরি কিন্তু চলে গেল। সেখানে ১০০ বার যে 100% তো দুর্নীতি করে, মানে অর্থাৎ যদি ২৫,৭৫২ জনই চাকরি পেয়ে থাকে, ২৫,৭৫২ জন দুর্নীতি করেনি। হ্যাঁ, তবে ধারণা করা হচ্ছে যে মোস্ট অফ যে ক্যান্ডিডেট ছিলেন টিচিং এন্ড নন টিচিং স্টাফ, সেখানে কিন্তু মোস্ট অফ দুর্নীতিতেই যুক্ত ছিলেন। এখন কথা হচ্ছে দুর্নীতি বলতে মূলত ওএমআর শিট দুর্নীতি হতে পারে, কেউ ব্ল্যাঙ্ক পেপার দিয়েছে জমা, এরকম হতে পারে, কেউ নেতা মন্ত্রী রেকমেন্ডেশনে গিয়েছে, আবার বা কেউ বেশি বেশি টাকা নেতাদের মাধ্যমে দিয়ে কিন্তু এরকম চাকরি পেয়েছে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। তো আমরা কবে থেকে এই যে দুর্নীতির আভাস তারা পেয়েছে সেটা আজকে কিন্তু আলোচনা করব। তো চলুন দেখা যাক। ২০১৬ সালের ১৬ই ফেব্রুয়ারি এসএসসিতে কিন্তু সর্বপ্রথম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আর এরপরই সে বছরই ২৭শে নভেম্বর এই পরীক্ষা হয়েছিল। ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়েছিল চাকরি প্রার্থীদের। তারপর ১২ই মার্চ ২০১৮ চূড়ান্ত প্যানেল, অর্থাৎ প্যানেল সেভাবে প্রকাশ করা হয়নি, যে যার রোল নাম্বার দিয়ে অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পাচ্ছিল এবং কে কত নাম্বার পেয়েছে সেইভাবে সিরিয়াল দেওয়া ছিল না। তো স্বাভাবিকভাবেই কার মার্কস কত, কার পরে কে আছে কে আগে আছে সেটা কিন্তু ক্লিয়ার ছিল না ছাত্রদের মধ্যে। যা যথারীতি তার পরবর্তীতে ২০১৯ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সকলেই কিন্তু এই তাদের যথা প্রতিষ্ঠানে জয়েন করেন এবং তাদের চাকরি চলতে থাকে। কিন্তু এরপরেই আসে পরেশ অধিকারী, যিনি কিনা আমাদের পূর্ব শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তার কন্যাকে নিয়ে। সেখানে দেখা গেছে যে সেখানে তার কন্যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যে তার বাবা যেহেতু বড় মাপের নেতা ছিলেন, তৃণমূল নেতা, তো সেই সূত্র খাটিয়ে তিনি তার র্যাঙ্ককে এগিয়ে নিয়ে গেছেন এবং সে পারপাসে কিন্তু অনেক আন্দোলনও হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে সেই অধিকারী কন্যা অঙ্কিতা তার চাকরি খুইয়ে তাকে চাকরি খোয়াতে হয়েছে এবং তাকে বেতনও ফেরত করতে হয়েছে এবং তার পরবর্তীতে ববিতা নামক একজন, যিনি তার এগেনস্টে লড়েছিলেন, তাকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ববিতাও দুর্নীতিগ্রস্ত এবং ববিতার বদলে পরে দেওয়া হয় শিলিগুড়ির অঙ্কিতাকে, শিলিগুড়ির অনামিকাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দুর্নীতি সেখানে হয়েছিল। তো রন্ধ্রে রন্ধ্রে এই যে ভ্যাকান্সি ছাড়া হয়েছিল, এই যে চাকরির প্রসিডিওরটা হয়েছিল, সেটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে যে এর মধ্যে দুর্নীতি ঢুকে গিয়েছিল এর থেকে কিন্তু সামনে এসেছে। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনামিকা তারও কিন্তু চাকরি আর থাকলো না। বলা হচ্ছে যে আগামী ৩ মাসের মধ্যে, অর্থাৎ ৩ মাস পরে আবারও নিয়োগ প্রক্রিয়া চালু হবে এবং এর মধ্যে যারা ফ্রেশ, যারা দুর্নীতিগ্রস্ত নয়, তারা কিন্তু সেখানে বসতে পারবে এবং তাদের মেধা প্রমাণ করতে পারবে, তারা যে দুর্নীতিগ্রস্ত নয় সেটাকে প্রমাণ করতে পারবে। এখন এখানে তো প্রশ্ন অনেকটাই থেকে যাচ্ছে, সেটা নিয়ে আমি
ভিডিওর শেষে আলোচনা করব যে কেন তাদের এটা এখন কঠিন মনে হবে, তো কি করা উচিত ছিল কি করা উচিত নয় এখন সেটা পরবর্তীতে আমরা আলোচনা করছি। তো দেখুন এখানে যখন সবাই জয়েন হয়ে গেল, তারপরেও সবার মধ্যে একটা কিন্তু এই নিয়ে টানাপোড়েন ছিল, এবং যারা অনেকেই চাকরি পায়নি, যারা মেধা তালিকায় সামনের দিকে থাকার কথা, তারা কিন্তু আন্দোলন শুরু করে এবং একাধিক কেস কিন্তু সেখানে রেজিস্টার হতে থাকে। তো সেখানে দেখা যায় যে যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, এই যে অ্যাডভার্টাইজমেন্টে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তখন সবার প্রথমে বলা হয়েছিল যে টিচিং স্টাফ, ঠিক আছে, টিচারকে দেওয়া হবে 18,203 জনের ভ্যাকান্সি সেখানে ছাড়া হয়েছিল, ঠিক আছে। তো সেটা টিচিং স্টাফ ছিল, আর নন টিচিং স্টাফ ছিলেন 4,923 জন, ঠিক আছে। তো এখানে ক্লার্ক ছিল এবং গ্রুপ ডি ছিল, তো এই দু মিলে হয়ে গেল 23,126 জন। তো যেটা পরবর্তীতে রিভাইজ করে বলেছিল যে 24,640 জনকে নিয়োগ করা হবে। তো পরীক্ষা এক্সাম চালু হওয়ার পূর্বে পর্যন্ত কিন্তু ছাত্ররা সকলেই জানতো, ক্যান্ডিডেটরা সকলেই জানতো যে এই 24,640টি ভ্যাকান্সি রয়েছে। কিন্তু পরবর্তীতে যখন কেস করা হয়েছিল এবং বারংবার প্যানেলিস্টকে সামনে নিয়ে আসার কথা বলা হয়েছিল, তখন কিন্তু এসএসসি যে প্যানেল সামনে নিয়ে এসেছিল সেখানে দেখা গেছে যে 25,752 জনের চাকরি সেখানে মানে অর্থাৎ নিয়োগ তাদেরকে করা হয়েছিল। তো এই যে 1,112 জন এরা কোথা থেকে আসলেন, এখানে একটা বড় প্রশ্ন এসে গেল। দুর্নীতি কোথাও সামনেই চলে আসলো যে এই যে 1,112 জন এই যে ক্যান্ডিডেট কোথা থেকে আসলো। এই তো ভ্যাকান্সি ছিল না, শূন্য পদই ছিল না, এই শূন্য পদ হলো কিভাবে কবে তৈরি হলো ছাত্ররা কিন্তু জানতেই পারেনি। তো এই থেকে শুরু হলো কিন্তু জল ঘোলা। তো স্বাভাবিকভাবেই যে দুর্নীতির আজ সকলেই বুঝতে পারছিল যে এখানে একটা বিশাল পরিমাণ দুর্নীতি হয়েছিল, এবং এর পরবর্তী সময় কিন্তু দেখা গেছে যে এই যে অঙ্কিতা, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা, তার দুর্নীতিগ্রস্ত প্যানেলেই কিন্তু ধরা পড়েছিল। অর্থাৎ পূর্বে যে প্যানেল পেশ করা হয়েছিল সেখানে একজনের সিরিয়াল নাম অর্থাৎ ববিতার একখানে সিরিয়াল নম্বর যেখানে ছিল 20-তে ববিতা ছিল, সেখানে দেখা গেল ববিতার জায়গায় পরবর্তীতে আবার রিভাইজ করে এসেছে, বলেছিল যে এটা ভুল এসেছে, এবং রিভাইজ করে যখন আনে তখন 20 নম্বরে আসে সেই অঙ্কিতার নাম, এবং তারপরে কিন্তু এটা আরো জোরালো হতে থাকে আন্দোলন। তো শিক্ষকরা যথারীতি স্কুলে যাচ্ছিলেন। 2021 সালে একের পর এক মামলা হতে থাকে, আর সেই সময় একাধিক মামলা দাবি করা হয় গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই বলে। আর এরপর 2021 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন একটি মামলায় সিবিআই তদন্ত। আর এরপর 2 বছর অন্তত 10টি দুর্নীতির মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, এমনকি বেআইনি নিয়োগ বাতিল করার নির্দেশও দিয়েছিলেন। যদিও বর্তমানে তিনি আর কলকাতা হাইকোর্টের বিচারপতি নন, তিনি এখন বিজেপির কিন্তু এমপি। তো যথারীতি তার যে রায় ছিল এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, যথারীতি সিবিআই তদন্ত করেছে, এবং তারপরেই কিন্তু অনেকটা খোলাসা হয়েছে যে একাধিক দুর্নীতি, এতটা দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়ে গিয়েছিল, তো সেটার কিন্তু খুঁজে বের করা সম্ভব হয়নি। কিছু স্থগিতাদেশ এসেছিল, এই যে অভিজিৎ গাঙ্গুলি তিনি যে রায়গুলো দিয়েছিলেন সেখানে বিভিন্ন স্থগিতাদেশ করেছিল। তার পরবর্তীতে যে তৎকালীন হাইকোর্টে যে বিচারপতি ছিলেন হরিশ ট্যান্ডন, তো তিনি কিন্তু তার অনেক রায়কে স্থগিতাদেশ দিয়েছিলেন, এবং পরে অবশ্য বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কিছু রায়কে আবার বহাল রেখেছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলির বেশ কিছু রায়কে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের মামলা শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট কি করেছিল, সুপ্রিম কোর্ট করেছিল বিক্ষিপ্তভাবে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে কিন্তু পেশ হচ্ছিল এরপরে। আর এরপরে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলেশ ত্রিবেদীর বেঞ্চ জানিয়েছিল যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা বিশেষ বেঞ্চ গঠন করবেন এবং সেখানেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যাবতীয় শুনানি হবে। তা 2023 সালে 9 নভেম্বর বলা হয়েছিল, ঠিক আছে। আর সেই অনুসারে 2024 সালে 15 জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাক, ডি বসাক
এবং বিচারপতি মোহাম্মদ সাব্বাদ রশিদির বিশেষ বেঞ্চ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 17টি শুনানি তাদের বেঞ্চে হয়েছিল। আর এরপরই 2024 সালের 22শে এপ্রিল 282 পেজের একটি রায় পেয়ে ঘোষণা করেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ঠিক আছে, তো এই যে রায়, এই নিয়েও বিচারপতিদের মধ্যেও কিন্তু দেখা গেছে বিভিন্ন রকম মতভেদ। তো এই যে রায়, এই রায় নিয়ে হাইকোর্টের রায় কি ছিল? হাইকোর্টের রায় বলা হয়েছিল 2016 সালের এই নিয়োগ সংবিধানের অনুচ্ছেদ 14 এবং 16 ধারা লঙ্ঘন করেছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। রায়ে বলা হয়েছিল যে চাকরি যাবে 25,753 জনের, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট ছিল ততজনেরই কিন্তু চাকরি যাবে, যদিও সেখানে কিন্তু সেই 1,112 জন কিন্তু অলরেডি তারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়ে গিয়েছিল। আর ওই মামলায় সিবিআই কে তদন্ত করে 3 মাসের মধ্যে নিম্ন আদালতে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। এবং হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় ঘোষণার 48 ঘন্টার মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গিয়েছিল রাজ্য, এবং 29শে এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলাটি শুনানির জন্য ওঠে। এবং 2024 সালের 7ই মে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানায় এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর বেআইনিভাবে নিযুক্ত ব্যক্তিদের পুরো বেতন ফেরত দিতে হবে। তাহলে সেই সময় 2024 সালের 7ই মে হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানায় যে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর, চূড়ান্ত রায় যবে ঘোষণা হবে তখন বেআইনিভাবে নিযুক্ত ব্যক্তিদের পুরো বেতন ফেরত দিতে হবে, তখন সেই সময় বলেছিল। কিন্তু তার পরবর্তী সময় কি হয়েছে? তার পরবর্তী সময় দেখা গেছে যে এই যে বিভিন্ন যে তথ্য, বিভিন্ন ইনভেস্টিগেশন চলেছে, সেখানে দেখা গেছে যে এসএসসি কে যেহেতু কাজ দেওয়া হয়েছিল, এসএসসি কে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং এসএসসি আবার ওএমআর শিটের দায়িত্ব দিয়েছিল কি নাইসা নামক এক সংস্থাকে। ঠিক আছে, এবং এই নাইসা নামক সংস্থার যে প্রধান, সেখানে কিন্তু নাইসা নামক সংস্থার যে প্রধান তিনি কিন্তু, অর্থাৎ তার বাড়িতে যখন সিবিআই হানা দেয়, দেখে যে সেখানে তার কাছে যে ওএমআর শিট রয়েছে সেখানে অসংখ্য ওএমআর শিট যেগুলো পুরো ব্ল্যাঙ্ক, এবং তারাও নাকি বর্তমানে চাকরি করছে। তো ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়েও কিন্তু চাকরি প্রার্থী চাকরি করছে। তো এখান থেকে কোথাও ওএমআর শিটে যে কারচুপি হয়েছে সেটা উঠে আসে। ঠিক আছে, আবার বলা হচ্ছে যে সুপার নিউমেরিক, অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট, এটা কি? বিশেষভাবে শূন্যপদ তৈরি করা। অর্থাৎ যখন আমি যেটা বললাম যে ওই যে 1,112 জন ক্যান্ডিডেট, এটাকে বলতে পারো যে সুপার নিউমেরিক পোস্ট, অর্থাৎ বিশেষ প্রয়োজনে শূন্যপদকে বাড়িয়ে দেওয়া, কোনো কিছু বিজ্ঞপ্তি না দিয়ে। ছাত্ররাও জানলো না। তো এখানে কি হয়েছে, এই যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে, সুপার নিউমেরিক পোস্টে নেতা মন্ত্রীদের রেকমেন্ডেশনে যারা গিয়েছেন, নেতা মন্ত্রীদের আত্মীয়রা তারা চাকরি পেয়েছে এই সুপার নিউমেরিক পোস্টে। এবং দেখা গেছে একাধিক যারা দেখা গেছে যাদের কাছ থেকে হাই অ্যামাউন্টে টাকা নিয়েছে, টাকা তো নিয়েছে, এরকম তো উঠেই আসছে, তো টাকা নেওয়া 10 লাখ 15 লাখ টাকা নেওয়ার পর দেখা গেছে যে যোগ্য প্রার্থীদেরকে সরাতে পারছে না, যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে, তখন কি করে তাদেরকে আবার চাকরি দেবে? তখন কিন্তু এইভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে, যাতে যোগ্য প্রার্থীদের ভ্যাকান্সি যে খালি পদ সেটাকে কোনো ড্যামারেজ না হয়, সেখানে কোনো হানি না হয়, সেই হানি না হওয়ার কারণে, না করার কারণে এই যে সুপার নিউমেরিক পোস্টকে তৈরি করা হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে এটাও কিন্তু আইন বিরুদ্ধ, এইভাবে কোনো সরকার বা কোনো সংস্থা কিন্তু পোস্ট তৈরি করতে পারে না। তাহলে যদি পোস্ট তৈরি করতেই হতো তাহলে তাকে কিন্তু ভ্যাকান্সি অর্থাৎ শূন্যপদ তৈরি করতে হতো, এবং শূন্যপদ তৈরি করার পরে বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ আবারও আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট পেশ করতে হতো যে শূন্যপদ বাড়ানো হচ্ছে। ঠিক আছে, তো নাইসা নামক সংস্থার প্রধানের বাড়িতে গিয়েও কিন্তু তদন্তের যে ওএমআর শিটের দুর্নীতির কেস উঠে এসেছে। এছাড়া তো যে সমগ্র যে 25,752 জন, মোস্ট অফ ওএমআর শিটের কিন্তু কোনো তথ্যই সিবিআই খুঁজে পায়নি, কেননা পুরোটাই 3 বছরের পূর্বেই, পরীক্ষা হওয়ার 3 বছরের পূর্বে, অর্থাৎ 16 সালে যদি নিয়োগ হয়ে যায় 17-18-তে, নিয়োগ হওয়ার সাথে সাথে, অর্থাৎ নিয়োগ হওয়ার বলতে গেলে পূর্বেই সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় যে এই চাকরি, এই তথ্যকে
আজীবন রাখতে হবে, সেটা সফট কপি হোক বা হার্ড কপি হোক বা ডিজিটাইজেশন পদ্ধতিতে হোক। তো সেগুলো কোনোটাই কিন্তু রাখা হয়নি। এর থেকেই বোঝা যায় যে তারা কোনো রকম দুর্নীতিকেই লোকাতে চাচ্ছিল, যে এতটা পরিমাণে দুর্নীতি হয়েছিল সেটা বাইরে আসলে পরে অনেকের মুখোশ খুলে যাবে, এটাই কিন্তু সন্দেহ করা হচ্ছিল। হাইকোর্ট বারংবার সরকারকে বলেছিল, এসএসসি কে বলেছিল যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করতে, আলাদা করতে, যাতে করে তারা রায় দিতে পারে যে যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে। কিন্তু তারা কিন্তু সময় দেওয়ার পরেও, হাইকোর্ট দেওয়ার পরেও, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারংবার বলার পরে কিন্তু তারা এ নিয়ে তাদের কোনো টনকই নড়েনি। বারংবার দেখা গেছে তারা এগুলোকে এড়িয়ে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দুর্নীতিতে নিম্ন থেকে উঁচু পর্যন্ত নেতারা কিন্তু যুক্ত ছিল। সেখানে দেখা গেছে যে পার্থ চ্যাটার্জি, যিনি প্রাক্তন, সেই সময় আর কি 2016 সালে যখন এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই সময়কার শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, তাকে কিন্তু 26 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং 26 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে তাকে PMLA অর্থাৎ প্রভিশন অফ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীন গ্রেপ্তার করা হয়েছিল ইডির দ্বারা। তো শুধু যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তা নয়, তার বান্ধবীর বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল কোটি কোটি টাকা। সেখানে বলা হচ্ছে যে 20 কোটি টাকার ওপরে ক্যাশ তার বান্ধবী অর্থাৎ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে কিন্তু এসেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সেখানে যে শুধুমাত্র টাকা পাওয়া গেছে তা নয়, টাকার সাথে সাথে 20খানা মোবাইল ফোনও কিন্তু উদ্ধার হয়েছিল। তো এই সমস্ত কিছুকেই সেই সময় সিজ করে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে ক্যাশ, মোবাইল সবকিছুই কিন্তু SLST এবং টেটের মধ্যে যে দুর্নীতি হয়েছিল এক্সামে, এই দুর্নীতিতে যে প্রাপ্ত অর্থ, এই অর্থ, সেই অর্থগুলি হচ্ছে এই অর্থ। এছাড়াও একাধিক নেতামন্ত্রী বাড়িতে, অফিসারদের বাড়িতে রেড করা হয়েছিল। ঠিক আছে, এবং সেখান থেকে অপরাধমূলক বিভিন্ন নথি পাওয়া গিয়েছিল, রেকর্ড পাওয়া গেছিল এবং সন্দেহজনক কোম্পানির বিবরণ, ইলেকট্রনিক ডিভাইস, বিদেশি মুদ্রা এবং সোনা উদ্ধার করা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। গোড়া থেকে শেখর অবধি দুর্নীতিতে পরিপূর্ণ এবং সেখানের শিকার হলো কিন্তু কিছু নিরীহ, যারা যোগ্য একাধিক প্রার্থী, যারা বছরের পর বছর চেষ্টা করে কিন্তু তারা এই নিয়োগ নিয়েছিল, তারা তাদেরকে নিজেদেরকে তৈরি করেছিল এবং সেখানে কিন্তু কিছু অসাধু নেতামন্ত্রী এবং কিছু অসাধু ক্যান্ডিডেটও বলতে পারো, যারা লাখ লাখ টাকা দিয়ে চাকরিকে নিয়েছিল এবং যোগ্য প্রার্থীকে বঞ্চিত করেছিল। এখন কথা হচ্ছে এই যে যোগ্য অযোগ্য প্রার্থীকে বাছাই করতে তারা ব্যর্থ হয়েছে, আবারও বলা হচ্ছে যে 3 মাস পরে নতুনভাবে নিয়োগ করা হবে এবং এই নিয়োগ তারা যারা হচ্ছে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারবে তারা তো চাকরি পেয়ে যাবে এবং যথারীতি যারা অযোগ্য প্রমাণিত হবে তাদেরকে কিন্তু এই যে গত বছরগুলোতে যে চাকরি করেছে, সার্ভিস করেছে এবং অর্থ পেয়েছে, কোথাও বলা হচ্ছে যে তাদেরকে অর্থ দিতে হবে এবং কোথাও কিন্তু বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে না, তারা সার্ভিস দিয়েই যে অর্থ অর্জন করেছিল, যে অর্থ কামিয়েছিল, তারা তো সার্ভিস দেওয়াতেই পেয়েছিল, তো সেই কারণে তাদেরকে কোনো অর্থ দিতে হবে না। হ্যাঁ, অবশ্যই যারা এই যে সুপার নিউমেরিক পোস্ট, যদিও এটা অবৈধই বলা হচ্ছে, তাদের হয়তো দিতে হবে, ঠিক আছে, 12% সুদে। তো এটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, আমি দেখেছি কোথাও বলা আছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো রকম দিতে হবে না টাকা ফেরত, এবং পূর্বে বলেছিল সুপ্রিম কোর্ট যারা অযোগ্য প্রার্থী তাদেরকে টাকা দিতে হবে 12% সুদের হারে। তো এই হচ্ছে ব্যাপার। 2016 যে নিয়োগ সেটা 2019-এ গিয়ে চাকরি পায় এবং তার পরবর্তীতে 2025-এ গিয়ে আবার পুরো চাকরির বাতিল।
এক ভয়াবহ পরিস্থিতি রাজ্যের, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একদম কোমর ভেঙে দেওয়া পরিস্থিতি। বর্তমানে সরকারি স্কুলে তো দেখাই যাচ্ছে যে পড়াশোনার মান এতটাই কমে গেছে যে টিচাররাই নিজেদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়াচ্ছে না। যেই স্কুলের টিচার নিজেই সরকারি স্কুলে চাকরি করছে, সেই স্কুলের টিচার নিজের বাচ্চাকে সরকারি স্কুলে পড়াচ্ছে না, ইংলিশ মিডিয়ামে নিয়ে বেসরকারি স্কুলে গিয়ে পড়াচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন উঠে যাচ্ছে, এবং আগামী সময়ে গিয়ে রাজ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, যেখানে 8 পর্যন্ত পাস ফেল নেই, এবং তারপরে যদি দুর্নীতিগ্রস্ত টিচাররা এসে ছাত্রদেরকে পড়াতে শুরু করে এবং তারা কতটা তাদেরকে প্রপার শিক্ষা দেবে, এটা কিন্তু চিরজীবন প্রশ্নমার্ক থেকেই যাবে। ঠিক আছে, এবং তারপরে যদি আশা করা হয় যে আমাদের দেশ থেকে আমাদের রাজ্য থেকে আইপিএস আইএএস আসবে, তাহলে সেটা জাগনা থেকে চোখ খুলে ঘুমানো ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আইএএস আইপিএস ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম বেরোয় কেন? এই কারণে কিন্তু বেরোচ্ছে যে দুর্নীতিগ্রস্ত টিচার, যে কিনা সমাজ তৈরির একটি কি বলি যে সমাজ তৈরির প্রধান কারিগর, যে সমাজকে সঠিক পথে নিয়ে যাবে। কেননা যে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিংবা অন্যান্য ক্ষেত্রে যারা চাকরি হচ্ছে, যাদেরকে গ্রুপ ডি হোক, গ্রুপ ডিসি হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সমস্ত কিছু কিন্তু শিক্ষকের কাছ থেকেই কিন্তু শিখে তারপরে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, শিক্ষক ছাড়া কিন্তু কোনো কিছুই হওয়া সম্ভব নয়। তো শিক্ষক যেটা মূল চাবিকাঠি একজন ছাত্রের সঠিক ওয়েতে যাওয়া, তো সেখানেই যদি দুর্নীতি স্ক্যাম চলে আসে, তাহলে সেটা পরবর্তী সময়ে কি পরিস্থিতিতে যেতে চলেছে সেটা কিন্তু ভাবার বিষয়। যেখানে মমতা ব্যানার্জি কিন্তু পরবর্তীতে প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা নাকি সিপিএম এবং বামের, অর্থাৎ রাম বামের, সিপিএম এবং রাম অর্থাৎ বিজেপির কারসাজি, এবং এদের কারসাজির কারণেই এই 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে গেল, এবং এর দায় তাদেরকে নিতে হবে। এখন জানি না কেউ চুরি করেছে, চোরকে ধরিয়ে দেওয়া, যদি ধরানোর জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেটা যদি অপরাধ হয়, তাহলে কিন্তু সেখানেও বিশাল বড় প্রশ্নমার্ক থেকে যাচ্ছে। এর বিচার আপনারাই করবেন, সাধারণ জনগণই করবেন। ঠিক আছে, এখানে আমি কোনো দলকে সাপোর্ট করে বলছি না, ভোটের ব্যাপারে বলছি না, কিন্তু ভাবার বিষয় রয়েছে শিক্ষা কোথায় গিয়ে ঠেকেছে, কিভাবে ছাত্ররা, আমাদের রাজ্যের ছাত্ররা অল ইন্ডিয়া বেস্ট এক্সামে কম্পিটিশন দেবে যদি এরকম দুর্নীতিবাজ শিক্ষক থাকে। হ্যাঁ, অবশ্যই সমস্ত শিক্ষক দুর্নীতিবাজ নয়, আমার আশেপাশেই অনেক শিক্ষক রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত নয়। যদি তাদের চাকরি গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। এখন যারা 2016 সালে, অর্থাৎ 10 বছর আগে যারা পড়াশোনা করে তারা এফোর্ট দিয়ে চাকরি পেয়েছিল, এখনো তারা সেই এফোর্ট দিয়ে চাকরি পেতে সমর্থ হবে কিনা, এটাও কিন্তু বিশাল বড় প্রশ্নমার্ক থেকেই যাচ্ছে। দুর্নীতিগ্রস্তরা তারা পাবে না, তারা তখনও পায়নি, তাদের ইনসিকিউরিটি ছিল, এখনো তারা পাবে না, এটা ভাবার, এটা বলতেই হয়। কিন্তু যারা শিক্ষিত তাদের কতটা এনার্জি থাকবে। হ্যাঁ, এখন অবশ্যই এটার একটা প্রসেস রয়েছে যে এক্সট্রা যারা এই 1112 জন রয়েছে, তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায়, করা হয়ে থাকে, তাহলে এদেরকে বাদ দিয়ে যে বাকি যে ক্যান্ডিডেট রয়েছে, তাদের মধ্যে যদি শূন্য পদ নিয়োগ করা যায়, হ্যাঁ, তার মধ্যে কঠিন আছে, কেননা তারা তো সকলেই আসবে, কেননা কেউই তো স্বীকার করছে না কে কাকে টাকা দিয়েছে। এখন যারা টাকা দিয়েছে তাদেরও পরিস্থিতি খারাপ, তারা তো জমি জমা বেচে অর্থ প্রদান করেছে নেতা মন্ত্রীদেরকে, এখন গিয়ে তাদেরকেও চাকরি হারা হতে হয়েছে। যদি টাকা দিতে হয় 10% হারে, তাহলে হিউজ 12% হারে, তাহলে কিন্তু তাদের হিউজ পরিমাণ টাকা দিতে হবে। জানি না কোথা থেকে তারা টাকা পাবে। এখন তাদের উচিত যাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে গিয়ে ধরা, সোজা কথা ভাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 2016 সাল থেকে শুরু হয়েছে। পার্থ চ্যাটার্জি বর্তমানে এখনো জেলে রয়েছে, কিন্তু অর্পিতা তার বান্ধবী কিন্তু জেল থেকে বেলে রয়েছে। তো দুর্নীতি আমরা দেখেছি, আরজি করে দুর্নীতি কেসে, আরজি করে যে ঘটনা ঘটেছিল, একজন ডক্টরের সাথে যে ঘটনা ঘটেছিল, তারপরে যে রায় এসেছে সেটা কিন্তু আশানুরূপ নয়। এবং বর্তমানে যে দুর্নীতির রায় এসেছে, সেটাও সিবিআই পুরোপুরি আনতে ব্যর্থ, প্রপার তদন্ত করে নিয়ে এসে বাইরে নিয়ে আসতে ব্যর্থ, এবং নিরুপায় হয়ে সুপ্রিম কোর্ট বলছে যে প্রপার তদন্ত, প্রপার
রিপোর্ট পেশ হয়নি এবং দোষী নির্দোষ অর্থাৎ যোগ্য অযোগ্য প্রার্থীকে আইডেন্টিফাই করা যায়নি, এই কারণে সমগ্র প্যানেলকে বাতিল করতে হবে এবং 3 মাসের মধ্যে আবারও নিয়োগ প্রক্রিয়াকে পুনরায় চালু করতে হবে সেই ছাত্র ক্যান্ডিডেটদের জন্য। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে যারা দুর্নীতির সাথে যুক্ত বা দুর্নীতির সাথে যুক্ত নয়, তাদের কিন্তু সকলকেই তাদের চাকরিকে খোয়াতে হলো। কি কারণ না, তারা যে সুপ্রিম কোর্ট বলছে যে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীকে আইডেন্টিফাই করতে পারেনি এবং রাজ্য সরকারকে বারংবার বলার পরেও তারা তাদের সাথে সহযোগিতা করেনি। এখন কথা হচ্ছে যারা এই যে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং তারা যাদেরকে অর্থ দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য এবং নানান রকম রেকমেন্ডেশন যারা বড় বড় নেতাদের কাছ থেকে নিয়েছিলেন, তাদেরকে সামনে আনতেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। দেখা যাচ্ছে যাদের মাধ্যমে এই দুর্নীতি হয়েছিল মূলত তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন, তাদেরকে বাইরে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না, এটা কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে বারংবার। তো অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কিন্তু এই রায় দেয়। তো আপনারা সজাগ হন, ঠিক আছে? আর একবার বল, টাকা থাকলে কামড়ায় না যেন, ঠিক আছে? টাকা থাকলে টাকা রাখুন। 10 লাখ 15 লক্ষ টাকা দিয়ে চাকরি নেওয়ার কোনো মানে আমি বুঝি না। এখন না, আপনি ব্যাংকে রেখে দিন, ফিক্সড ডিপোজিট করে রেখে দিন, প্রচুর পরিমাণ যে টাকা পাবেন চলে যাবে। 10 লাখ 15 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটও করে রাখেন, ঠিক আছে? 10 লাখ। আর যাদের বিজনেস করার একটু ক্ষমতা আছে করুন, কোনোটাই একবারে হয় না। অল্প অল্প করে যদি অল্প অল্প টাকা লাগিয়ে বিজনেস করতে পারেন, 10 লাখ 15 লাখ টাকা দিয়ে বিজনেস, সুন্দর বিজনেস আপনারা দাঁড়া করাতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি ছাত্রদের পড়াতে পারেন, আপনার বিজনেসও করতে পারবেন, সম্ভব আছে। কিন্তু কখনোই টাকা দিয়ে, যেটা হয়েছে হয়েছে, কখনো আগামী সময়েও যে সরকারি আসুক বা যে সরকারি থাকুক, কোনোদিনই টাকা দিয়ে চাকরির আশা করবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি কি হতে চলেছে এবং আগামীতে টেটের এক্সামের যদি রায় বেরোয়, সেখানে কিন্তু 32,000-এর উপরে ক্যান্ডিডেট রয়েছে এবং 32,000-এর চাকরি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেও কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। যারা টাকা দিয়ে রেখেছেন তারা সজাগ থাকুন, যে কোনো সময় আপনাদেরও ঘুম উড়ে যেতে পারে। একাধিক ক্যান্ডিডেট যারা কাঁদছেন, যারা গোল্ড মেডেলিস্ট, বারবার বলছেন আমি গোল্ড মেডেল পেয়েছি, এরপরেও কি আমাকে যোগ্যতা বিচার করতে হবে? আমি কলেজ টপার, এমএসসি তে টপার, তারপরেও কি আমার যোগ্যতা বিচার করতে হবে? এখনো এসে যোগ্যতাকে দেখাতে হবে? তো এটা কিন্তু খুব ভাবার বিষয়। যেখানে শিক্ষার দাম থাকে না, শিক্ষা তলানিতে পড়ে যায়, সেখানে কিন্তু রাজ্যের ভবিষ্যৎ কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাদের বারংবার ভাবা উচিত রয়েছে। ভোটের আগে এসে হাত জোর করবে, কিন্তু ভোটের পরে কিন্তু তাদেরকে রাস্তা সাইড দিয়ে আপনাদেরকে চলতে হয়। তাদের গাড়ি যদি কনভয় যদি যায়, আপনাদেরকে আটকে রেখে পুলিশ তাদেরকে বের করে দেবে, ঠিক আছে? ভোটের আগে যখন হাত জোর করতে আসবে, তাদেরকে জিজ্ঞেস করুন, বলুন। এই হচ্ছে ব্যাপার। তো জাগুন, ঘুমিয়ে রাখবেন না। আর যা হয়েছে, যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদেরকেও বলবো যে হঠকারিতার সাথে কোনো যেন স্টেপ তারা না নেয়। অবশ্যই এটা খারাপ হয়েছে, কিন্তু আগামীতে সুযোগ আছে, আপনারা লাগান। আশা করবো আপনারা যোগ্য প্রার্থী যারা, তারা অবশ্যই চাকরি কিন্তু পাবেন, আপনারা আবার আপনাদের হাসি মুখ কিন্তু ফিরে আসবে। তো নিজেদের কনফিডেন্স বজায় রাখুন, সামনের দিকে এগিয়ে চলুন, ঠিক আছে? মন খারাপ হয়েছে জানি, কাদাটা স্বাভাবিক, মাথার মধ্যে একটা চিন্তা ঘুরবেই, কিন্তু সামনের স্টেপ, সামনের দিকে এগিয়ে যান। তো চলুন, সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে? চিন্তা করবেন না। আশা করছি আগামী সময় ভালো হবে আপনাদের। তো জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।